আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি 2025 শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। অলরেডি কিন্তু তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো কমার্স একাডেমি, আর্টস একাডেমির কিন্তু আমাদের যে 25 সালের যে স্পেশাল ব্যাচ শুরু হওয়ার কথা ছিল অলরেডি শুরু হয়ে গেছে। ধুমিয়ে ক্লাস চলতেছে, আজকে একেবারে হাউসফুল ছিল প্রত্যেকটা ব্যাচের ক্লাসগুলো, আলহামদুলিল্লাহ। সো ওরই ধারাবাহিকতা আমরা যদি বলতে যাই, তোমাদেরকে আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা যা অফলাইনে যে ক্লাসগুলো নিয়ে থাকবো ঠিক সেম ক্লাসগুলো কিন্তু তোমরা অনলাইনে পাবা, বাসায় বসে তোমরা করে নিতে পারবা। অলরেডি তোমার জন্য একটা প্রাইভেট গ্রুপ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে অনলাইন ব্যাচের জন্য। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করতেছিল যে স্যার আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা আমাদের ক্লাসগুলো একটু করে দেখতে চাচ্ছে। তো তাদের জন্য মূলত আমরা আমাদের ক্লাসগুলো প্রথমত একটু পাবলিক হেলে দেওয়া বা আমাদের পেজের মধ্যে দেওয়া, এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে জয়েন হতে চাচ্ছ তাদের সুবিধার্থে মূলত আমরা প্রথমে ক্লাসগুলো আমরা আমাদের এই যে পেজ থেকে দিব। এরপরে কিন্তু কিছু কয়েকটা ক্লাস পরে আলটিমেটলি সেটা কিন্তু কোথায় চলে যাবে, আমাদের প্রাইভেট ব্যাচের গ্রুপের মধ্যে চলে যাবে। সুমিত ধরে একটু লাগিয়ে হবে। ওকে আসি স্যার, তাহলে আমরা মূলত আজকে আপনাদের সাথে অলরেডি যদি বলতে যাই, আমাদের হচ্ছে আজকে দুইটা ক্লাস। আপনারা যারা অফলাইনে ছিলেন তারা কমার্সে যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি দুইটা ক্লাস পেয়ে গিয়েছেন। একটা হচ্ছে ছিল স্যার আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের প্রথম টপিকটা নিয়ে। সেম ভাবে আমাদের আরেকজন আপকামিং নতুন চমক যদি বলতে চাই, জয় স্যার কিন্তু হচ্ছে আপনাদের ইকোনমিক্স ক্লাসটা নিয়েছিল। সো ওই জিনিসগুলোর উপর বেস করে আর যারা আরসিসি আছেন তাদের জন্য হচ্ছে ইকোনমিক্স এর পাশাপাশি যুক্তিবিদ্যাটাও ছিল। ঠিক আছে স্যার, অনেকে আমাদের ক্লাসে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন। যারা ক্লাসের মধ্যে জয়েন হয়েছেন তারা একটা কথা আমার একটু করে জানাবেন যে আমার কথাগুলো স্যার ক্লিয়ার কাট শোনা যাচ্ছে কিনা, আমার কথাগুলো একটু ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি কথাগুলো শোনা যায়, যদি কথাগুলো যদি বোঝা যেয়ে থাকে, তাহলে আমি নিজেও আপনাদের সাথে কি করবো, আমি নিজেও লাইভটা শেয়ার করে আপনাদের সাথে আমরা পড়ার দিকে ঢুকে যাবো। ঠিক আছে, তার আগে আমাকে একটু করে এনশিওর করেন স্যার যে আমরা এখন যা পড়াতে যাচ্ছি বা এখন আমরা যে জিনিসটা পড়াবো তার জন্য আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানতে হবে স্যার। সাউন্ডটা ক্লিয়ার আমাকে আছে কিনা একটু করে জানাবেন কাইন্ডলি। যারা ক্লাসটা অলরেডি দেখতেছেন তারা একটু করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু লাইভটা শেয়ার করে আসি, আপনি একটু লাইভটা শেয়ার করে দিবেন স্যার। সবাই লাইভটা শেয়ার করে দিলে তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে স্যার কথাগুলো একটু শোনা যাচ্ছে কিনা? মারুফ চৌধুরী ওয়ালাইকুম আসসালাম, অর্পা দাস ওয়ালাইকুম আসসালাম, জাবেদ হোসেন ওয়ালাইকুম আসসালাম, আহসান হাবিব ওয়ালাইকুম আসসালাম, রেশমি আক্তার ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছেন। স্যার আমার একটু করে জানাবেন কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কথাগুলো ঠিক আছে, মোটামুটি খারাপ না। ওকে তাহলে স্যার আমরা একটু করে শুরু করি। আমরা শুরু করার আগে একটা কথা একটু করে বলে শুরু করবো, সেটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে রয়েছেন, যারা আমাদের অফলাইনে এসে আমাদের ফেসিলিটিস গুলো পাওয়া আপনার জন্য দুঃসাধ্য হয়ে গিয়েছে, আপনি সহজে পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে মূলত আমাদের কমার্স একাডেমি, আর্টস একাডেমি নতুন আয়োজন, সেটা হচ্ছে স্পেশাল ব্যাচ 2025 ব্যাচে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু অনলাইনে সম্পূর্ণ ভর্তি চলছে। অনলাইন ব্যাচের মধ্যে আমরা ভর্তি চলছে আমাদের অনলাইনে, তোমরা চাইলে এডমিশন নিতে পারবা। এই স্যার কিভাবে এডমিশন নিব, কি কি হবে, কি কি থাকবে, কি কি থাকবে না, সবগুলো জানার জন্য আমাদের পেজে একটা নক দিয়ে রাখবে, পেজে একটা মেসেজ দিয়ে রাখবে। আমাদের যিনি আপনার রিপ্রেজেন্টেটিভ যিনি রয়েছে তিনি যখনই আপনি মেসেজ দিবেন তখনই আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে স্যার আমরা কথা বলবো না, আমরা একটু পড়ার দিকে চলে যাবো। ঠিক আছে, আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম জানেন স্যার? আজকে আমরা মূলত ফিনান্সের মধ্যে হচ্ছে আজকে আমরা প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম পত্রের প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম আমাদের অফলাইন ক্লাসের মধ্যে। সো আমরা এখন ওই জিনিসটা নিয়ে এখানেও আলোচনা করবো একটু করে। ওকে চলে আসো। ওকে তাহলে স্যার আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্থায়নের সূচনা। স্যার আমাকে একটু করে বলবেন আমার পিছনে যে লেখাগুলো রয়েছে লেখাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে কিনা। একজন কোয়েশ্চেন করলেন ফাতেমা জান্নাত, স্যার কি কালকে কি এক্সাম হবে? অবশ্যই কালকে এক্সাম হবে। আজকে যা পড়িয়েছে আপনাকে তার উপর বেস করে আগামীকালকে অবশ্যই এক্সাম হবে। আজকে যা পড়ানো হয়েছে তার উপর বেস করে অবশ্যই আগামীকালকে ক্লাস নেওয়া হবে। ঠিক আছে স্যার, আমার পিছনের লেখাগুলো কি বুঝা একটু করে জানাবেন। আমি একটু কালারটা একটু ডিফারেন্স আনছি তো আমরা, যার কারণে একটু করে লেখাটা বোঝাচ্ছেন, একটু করে জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আপনাদের যদি বলেন বোঝা যাচ্ছে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। ঠিক আছে, আর দেরি করবো না। যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারতেছে না অফলাইনের মধ্যে সরাসরি, তারা অবশ্যই সরাসরি যত দ্রুত পারো তত দ্রুত কিন্তু ক্লাসের মধ্যে জয়েন করবে। ঠিক আছে, ওকে আমি আমার এখানে দেখতেছি আমার বোর্ডগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। স্যার আমি একটু করে পড়াটা শুরু করি, তারপর আমরা আমাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের দিকে যাবো। অর্থায়নের সূচনা। স্যার অর্থায়ন জিনিসটা কি, বা অর্থায়ন আমরা মূলত কাকে বলে থাকি? ঠিক আছে, অর্থায়ন জিনিসের সম্পর্কে আমাকে একটু করে জানতে হবে। সো এখন আমরা যদি বলতে যাই, অনেকবার বলেন, অনেকে বলে থাকে কি স্যার তহবিল সংগ্রহ করার মাধ্যমকে আমরা অর্থায়ন বলি, তহবিল সংগ্রহ করাকে অর্থায়ন বলি, আমার কাছে কিছু টাকা আছে টাকাগুলোকে লাভজনক খাতে বিনিয়োগ করাকে অর্থায়ন বলে থাকি, বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে থাকে। বাট
প্রকৃতপক্ষে অর্থায়ন জিনিসটা কি, প্রকৃতপক্ষে অর্থায়ন বলতে কাকে বোঝায়, প্রকৃতপক্ষে অর্থায়ন জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল আকার যদি একটু করে যদি বুঝাই, ধরে নেন কিভাবে যাওয়া যায়, একটু স্যার একটা জিনিস, না সেম জিনিস হয়ে যাচ্ছে গা। যাই হোক পাচ্ছি না, সেটা পাইলে ভালো হতো। ওকে স্যার আমি আপনাকে বলে ফেলি, সেটা হচ্ছে কিরকম দেখেন, অর্থায়ন বলতে নর্মালি আমরা যদি বলি, সাপোজ ধরেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার থেকে 10 লক্ষ টাকা দরকার হচ্ছে, আপনার ব্যবসাটাকে ভালোভাবে রান করার জন্য কত টাকা দরকার হচ্ছে স্যার? 10 লক্ষ টাকা আপনার জন্য দরকার হচ্ছে। আপনি যদি চান এই 10 লক্ষ টাকা আপনার থেকে অবশ্যই কালেক্ট করতে হবে, তাহলে আমরা 10 লক্ষ টাকা কিভাবে কালেক্ট করতে পারি স্যার? প্রথমত আমরা যদি বলি এই 10 লক্ষ টাকা আমরা বিভিন্ন উৎস থেকে কালেক্ট করতে পারি। কি কি ধরনের উৎস থাকতে পারে যদি বলি, কি কি ধরনের উৎস থাকতে পারে? আমি একটু করে, এটা হোয়াইট বোর্ডে না গেলে আসলে ভালোভাবে আপনাকে বুঝাইতে পারতেছি না, এখানে লিখে আসবে না, একটু হোয়াইট বোর্ডে আসে আমরা দেন আপনাদেরকে বলতেছি। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমার মনে করেন স্যার কত টাকা দরকার হচ্ছে বর্তমান সময়ের জন্য, আমার ব্যবসাটাকে রান করার জন্য আমার 10 লক্ষ টাকা দরকার হচ্ছে। আমি 10 লক্ষ টাকা চাইলে বিভিন্ন উৎস থেকে আমি কালেক্ট করতে পারি। কিভাবে পারি? সাপোজ ধরেন আমার ব্যক্তিগত যে টাকাগুলো আছে, আমার ব্যক্তিগত টাকা, আমার নিজস্ব টাকা থেকে আমি 5 লক্ষ টাকা কালেক্ট করলাম, আমার ব্যক্তিগত টাকা থেকে 5 লক্ষ টাকাকে নিয়ে আসলাম, ঠিক আছে। আমার বন্ধু বান্ধব থেকে আমি 2 লক্ষ টাকা লোন নিলাম, বন্ধু বান্ধব থেকে আমি 2 লক্ষ টাকা লোন নিলাম, আমার আত্মীয় স্বজন থেকে আমি 1 লক্ষ টাকা লোন নিলাম বা ওদের থেকে নিয়ে আসলাম, আমি ব্যাংক থেকে আরো 2 লক্ষ টাকা লোন নিলাম। তাহলে আমরা কি করলাম স্যার? অনেকগুলো অর্থায়নের উৎস থেকে, অনেকগুলো তহবিল থেকে আমরা টাকাগুলো কি করলাম? কালেক্ট করলাম। অনেক জায়গা থেকে আমরা টাকাগুলোকে কালেক্ট করে সংগ্রহ করে একটা জায়গায় সংরক্ষণ করলাম, এটাকে আমরা অর্থায়ন বলতে পারবো না। আরো কিছু বাকি আছে, তহবিলগুলো সংগ্রহ করার পর তহবিলগুলোকে আমাকে অবশ্যই লাভজনক খাতের মধ্যে বিনিয়োগ করতে হবে, অবশ্যই লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে। কিরকম? সাপোজ ধরেন একটা ইউনিলিভার কোম্পানির কথা বললাম, এখন বর্তমান সময় শীতকাল, তাহলে ইউনিলিভার কোম্পানি কি মনে করলো বা তারা চিন্তা করলো যে কি আমি এবছর ওই 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকার আমি কি উৎপাদন করবো স্যার? আমি লোশন উৎপাদন করবো, ঠিক আছে। 2 লক্ষ টাকার আমি কি উৎপাদন করবো স্যার? 2 লক্ষ টাকার আমি স্যার শ্যাম্পু উৎপাদন করবো, 2 লক্ষ টাকার আমি শ্যাম্পু উৎপাদন করবো। 1 লক্ষ টাকার আমি কি উৎপাদন করবো? 1 লক্ষ টাকার আমি কন্ডিশনার উৎপাদন করবো, ঠিক আছে। আর 2 লক্ষ টাকার আমি কি করবো স্যার? সাবান উৎপাদন করবো। কত টাকা? সাবান উৎপাদন করবো স্যার আমি আরো কত টাকা? 2 লক্ষ টাকার। এই যে 10 লক্ষ টাকা আমার দরকার ছিল, 10 লক্ষ টাকাগুলো আমরা বিভিন্ন খাত থেকে কালেক্ট করলাম, কালেক্ট করার পর রেখে দিই নাই, ওগুলোকে আবার কি করছি আমরা? লাভজনক খাতের মধ্যে কি করে দিলাম? বিনিয়োগ করে দিলাম। এটাকে মূলত আমরা কি বলে থাকি স্যার? অর্থায়ন বলে থাকি। অর্থায়ন বলতে তাহলে আমরা বইয়ের ভাষায় যদি বলতে তাহলে কি বলতে পারি? বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা এবং তা লাভজনক খাতে বিনিয়োগ করাকে আমরা কি বলে থাকি? অর্থায়ন বলে থাকি। আমি আবার বলতেছি, বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন তহবিল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা তহবিলগুলোকে কালেক্ট করার পর ওই কালেক্টকৃত টাকাগুলোকে আমরা বিভিন্ন লাভজনক খাতের মধ্যে বিনিয়োগ করা বা বন্টন করাকে আমরা অর্থায়ন বলতে পারি। এটা হচ্ছে আমরা অর্থায়ন জিনিসটা একটু করে বুঝলাম, আমরা আরো ডিটেইলস একটু করে জানবো অর্থায়ন সম্পর্কে, আমরা অবশ্যই আরো অনেক ডিটেইলস গুলো জানবো। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, কেন আসতে পারবেন না? ওটা যদি দিতে চান তাহলে আপনার জন্য আমি এটা একটু ওপেন করি পিছনে যদি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। হঠাৎ করে লাইভে আসলাম, তামিম ভাইকে একটু ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে একটু ডিস্টার্ব করে ফেললাম। যাই হোক, ডিস্টার্ব যেহেতু করে ফেলছি আর দুঃখিত বলে কোনো লাভ নাই। তো তো কারা কারা দেখছো, আমি আসার মূল উদ্দেশ্য একটু বলি, সেটা হচ্ছে আমরা আজকে প্রশ্ন আসতে পারে যে আজকের ক্লাসটা লাইভে কেন। আজকে আমরা একটু আগে আমাদের প্রথম দিনের স্পেশাল ব্যাচের ক্লাস আজকে আলহামদুলিল্লাহ সমাপ্ত হয়েছে। আজকে আমাদের ক্লাস ছিল অর্থনীতি, সেখানে ছিল লজিক এবং ছিল ফাইন্যান্স। তো আমাদের প্রত্যেকটা ক্লাসই আবার সাথে সাথে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু সবগুলোই কিন্তু ক্লাস আমরা দিয়ে দিয়েছি। প্রাইভেট গ্রুপে আমাদের লজিক গিয়েছে আজকে, প্রাইভেট গ্রুপে আমাদের স্টেট, এটা যেহেতু অর্থনীতির পাশাপাশি স্টেট আছে সেটা রেকর্ড হয়েছে, সেটাও চলে যাবে, মার্কেটিং চলে গেছে, আর ফিন্যান্স আর অর্থনীতিটা আমরা লাইভ দিচ্ছি। আমরা হয়তো 10 তারিখ পর্যন্ত ক্লাসগুলো লাইভে দিব, যাতে অনেকগুলো স্টুডেন্ট এখনো ক্লাসে জয়েন করতে পারেনি। ফুল সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপরে গিয়ে সবগুলো ক্লাস, এগুলো কিন্তু প্রাইভেট ব্যাচেরই ক্লাস হওয়ার কথা, এগুলো প্রাইভেটে চলে যাবে। অর্থাৎ আজকে থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের সম্পূর্ণভাবে এই ক্লাসগুলো অনলাইনে তোমাদেরকে আমরা পাবলিশ করে দিব, তবে 10 তারিখ থেকে এগুলো প্রাইভেট ব্যাচে চলে যাবে। অর্থাৎ তোমরা অফলাইনের পাশাপাশি আমাদের সাথে অনলাইন সুবিধা পাচ্ছ, অফলাইন পড়বা সাথে সাথে অনলাইন ক্লাসে তোমরা পাবা। অর্থাৎ তুমি যদি ক্লাস কোনো কিছু না বুঝো, বাসায় গিয়ে সেটা কি করে ফেলতে পারবা, বাসায় গিয়ে সেটা আবার দেখে নিতে পারবা, রিপিট করতে পারবা। তো
তো যাই হোক, তোমাদেরকে আমি বেশি সময় নিব না। আর আমাদের ব্যাপারে জানো, আমাদের অনলাইন ব্যাচও চলছে, অফলাইন ব্যাচও চলছে। যারা পরীক্ষার জন্য, বিশেষ করে আমি যদি বলি ওমেন কলেজ, চট্টগ্রাম কলেজ, ওমেন কলেজের আজকে কালকে থেকে পরীক্ষা শুরু, চট্টগ্রাম কলেজ 5 তারিখ থেকে শুরু, এরপরে হাজারতুল বাকুলিয়া কলেজের পরীক্ষা শেষ হবে 9 তারিখে, বাবা কলেজের পরীক্ষা মনে হয় 9 বা 10 তারিখ থেকে, কমার্স কলেজের 4 তারিখ থেকে। সো যাদের পরীক্ষা চলছে তারা অন্তত ভর্তিটা কনফার্ম করে ফেলবা, কালকে থেকেও আসতে পারবা। আজকে অনেক নতুন স্টুডেন্ট আসছো, আমরা বেশি হয়তো আর ব্যাচ নিতে পারবো না। তো তোমরা অ্যাজ আর্লি এজ পসিবল তোমাদের ভর্তি কনফার্ম করে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যাবে। আর অফলাইনে এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো অনলাইনে এভাবে তোমরা প্রাইভেট গ্রুপে অথবা পাবলিক গ্রুপে পেয়ে যাবা। তো আর বেশি দিন সময় নেব, এদের মনির স্যারের জন্য হুজুর হুজুর ভাব দেখা যাচ্ছে। মাওলানা মুনির আল্লাহ মুখতাকিম আল কুরাইশি একাডেমিয়া। ওকে, থ্যাংক ইউ তামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তামিম ভাই ক্লাসটা আমার ক্লাসে আপনি আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার হচ্ছে সোনার হরিণ, আপনাকে ফোলাফাইন আসলে খুঁজলেও পায় না, এটা অনেক বড় একটা ওদের অভিযোগ। সো কেমনে কেমনে লাইভ ক্লাসে চলে আসছেন যায় না, যাই হোক আমরা ফোলাফাইন যেটা পড়াচ্ছিলাম ওটার দিকে চলে আসবো। আর মুনিবের জন্য তোমরা একটু দোয়া করবা, ইদানিং হচ্ছে উনি যেটা বললেন আর কি হুজুর হুজুর বা হুজুর হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে, হুজুর হচ্ছে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে আর দেখা সাক্ষাৎ দিচ্ছে না, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আমরা যেটার মধ্যে ছিলাম একটু ওটার মধ্যে চলে যাই। কোথার মধ্যে ছিলাম আমরা স্যার? আমরা ছিলাম হচ্ছে এই যে অর্থায়ন জিনিসটা। তাহলে 10 লক্ষ টাকা আমার যে দরকার, এই টাকাগুলো আমরা কি করলাম? বিভিন্ন উৎস থেকে কালেক্ট করলাম। বিভিন্ন উৎস থেকে কালেক্টকৃত টাকাগুলো আমরা 1 টাকাতে বিনিয়োগ না করে বিভিন্ন লাভজনক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করে দিয়ে আমরা কি বলে থাকি? অর্থায়ন বলে থাকি। তাহলে অর্থায়ন হচ্ছে কি জিনিস? বইয়ের পাশে যদি বলি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা এবং তা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করার সমস্ত প্রকার কর্মকাণ্ডকে আমরা একসাথে কি বলতে পারি স্যার? অর্থায়ন বলতে পারি, ঠিক আছে। এবার একটু আমরা একটু বইয়ের দিকে যাবো। আমাদের বইয়ের আকারে যদি যাই, বইয়ের মধ্যে কি বলা আছে একটু করে দেখি আমরা। দেখেন, অর্থায়ন, এটা কি চলে যাবে? কেন চলে যাবে? তুমি থেকে যাও, চলে গেল। ওকে, আসি স্যার। তাহলে আমরা একটু করে যদি আসি, অর্থায়ন বা ফাইন্যান্স যে জিনিস আমরা বলতেছি, অর্থায়ন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফাইন্যান্স, বলে অনেকে ফিনান্স বলে, যে কোনো একটা বলা যাক, কোনো অসুবিধা নাই। অর্থায়ন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিনান্স। ফিনান্স শব্দটির উৎপত্তি হয়েছে একটা ল্যাটিন শব্দ থেকে। ফিনান্স শব্দের উৎপত্তি হচ্ছে একটা ল্যাটিন শব্দ কি থেকে স্যার? ফিনিস থেকে। একটা ল্যাটিন শব্দ ফিনিস থেকে হচ্ছে মূলত ফিনান্স শব্দটির বা ফাইন্যান্স শব্দটির উৎপত্তি হয়েছে। তহবিল সংগ্রহ থেকে শুরু করে ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় সকল কার্যাবলীকে আমরা একসাথে কি বলবো স্যার? অর্থায়ন বলতে পারি। তহবিল সংগ্রহ থেকে শুরু করে, ওই যে টাকাটা কালেক্ট করতেছিলাম ওখান থেকে শুরু করে তা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন খাতের মধ্যে বিনিয়োগ করা, বিভিন্ন খাতের মধ্যে টাকাগুলোকে ব্যবস্থাপনা করা, ওই টাকাগুলোকে বন্টন করে দেওয়া অবধি যাবতীয় সকল অর্থনৈতিক কার্যাবলীকে আমরা কি বলতে পারি স্যার? অর্থায়ন বলতে পারি। বর্তমান ব্যবসায়ের মধ্যে মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন। স্যার, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে অর্থায়ন। অর্থায়ন যদি না থাকে ব্যবসার কোনো অস্তিত্ব নাই। ব্যবসার অস্তিত্বটা আনার জন্য অবশ্যই কাকে দরকার আছে স্যার? অর্থায়নকে অবশ্যই দরকার আছে। অর্থায়ন ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিচিতি লাভ করে 1897 সালে। 1897 সালে অর্থায়নটা ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিচিতি লাভ করে। কেন স্যার? থমাস এল গ্রিন নামক একজন মানুষ ছিল। থমাস এল গ্রিন, তিনি একটা বই লিখছিল কর্পোরেট ফিন্যান্স। ওই কর্পোরেট ফিন্যান্স বইটা লিখার পর থেকে মূলত 1897 সালে অর্থায়ন ব্যবসায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিচিতি লাভ করে। আধুনিক অর্থায়নের জনক হচ্ছে উইজিন ফ্রান্সিস। তারপরে ফাইন্যান্স শব্দটি বা ফিনান্স শব্দটির বাংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান, আমরা সবাই জানি। তাহলে অর্থায়ন মানে কি বললাম স্যার? বিভিন্ন উৎস থেকে তহবিলগুলো কালেক্ট করা এবং বিভিন্ন উৎসের মধ্যে তহবিলগুলো কি করা স্যার? বন্টন করাকে আমরা ফিনান্স বা ফাইন্যান্স বলতে পারি। অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডের সমষ্টি। একটু মিলাই দেখেন, অর্থায়ন মানে কি বললাম? আমরা নগদ অর্থের পরিকল্পনা, আমরা টাকাগুলো কোত্থেকে আনবো সেটা পরিকল্পনা করলাম, করার পর আবার ওই খাতগুলো থেকে আমরা টাকাগুলোকে সংগ্রহ করলাম, টাকাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে রেখে দিন, আবার ওগুলোকে বিভিন্ন লাভজনক কাজে আমরা বিনিয়োগ করার মাধ্যমে কি করতেছি আর ওগুলোকে ব্যবহার করতেছি, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অর্থায়ন বা কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছি। ব্যবসায়ের তহবিল সংগ্রহের কাজে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্স ম্যানেজার। মানে যারা হচ্ছে মূলত কি করে থাকে? তহবিল সংগ্রহগুলো নিয়ে কাজ করে থাকে তাদেরকে। এই পড়লাইনটা দরকার নাই। তারপর যদি যাই আমরা অর্থায়নের শ্রেণী বিভাগ। স্যার, অর্থায়ন জিনিসটা আমাদেরকে এমন ভাবে জড়িত করে রাখছে, এমন ভাবে আমাদের সাথে লেগে আছে যে আমি অর্থায়ন ছাড়া বলতে গেলে এক প্রকার যদি বলতে যাই কোন ক্রমে চলতে পারে না। অর্থায়নটা আমাদের সাথে ওভাবেই উতপ্রোতভাবে একেবারে একদম উতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত আকারে আছে, ঠিক আছে। একটু করে যদি বলি অর্থায়ন জিনিসটা নিয়ে একটু করে যদি বলি, একটু করে দেখেন তাহলে অর্থায়ন জিনিসটা কি বুঝাচ্ছে একটু দেখেন। অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ব্যক্তিগত অর্থায়ন, প্রথমত যদি যে আমরা পাচ্ছি আপনার ব্যক্তিগত অর্থায়ন, পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, তারপর হচ্ছে আপনার অব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। স্যার, ব্যক্তিগত অর্থায়ন মানে কি? ঠিক আছে, ব্যক্তিগত অর্থায়ন বলতে কি? নর্মালি আমি একটা কথা আপনাকে বলি। সাপোজ ধরেন আপনাদের 50 টাকা, আপনার কোচিং এ আসা যাওয়ার জন্য আপনাদের 50 টাকা দরকার।
কোচিং আপনি আসবেন, ক্লাস করবেন, ক্লাস করে চলে যাবেন, এরপর এখানে কিছু খাওয়া দাওয়া এগুলো করার জন্য আমাদের 50 টাকা দরকার। এই 50 টাকা আপনাকে কালেক্ট করতে হবে। কেমনে কালেক্ট করবেন? আপনার আগে থেকে 30 টাকা নিজের টাকা ছিল, আপনি আপনার কোচিং এ যেহেতু আসবেন তাই আপনার আব্বু থেকে আরো 20 টাকা নিলেন, 20 টাকা নিয়ে টোটাল কত টাকা বানালেন? 50 টাকা বানালেন। তাহলে দেখেন তো স্যার, বিভিন্ন খাত থেকে আমি টাকাটা কালেক্ট করলাম, আমার নিজের টাকা নিয়ে আসলাম, আব্বু থেকে টাকা নিলাম, আমি আমার খাতটাকে বিভিন্ন উৎস থেকে টাকাগুলো সংগ্রহ করে একটা জায়গার মধ্যে আনলাম। আনার পর এবার আমি কোচিং এ যখন আসবো, আমি কয়েকটা মাধ্যমে আসতে পারি। আমি চাইলে কোচিং এর মধ্যে আসবো জাস্ট কি নিয়ে, রিক্সা নিয়ে আসবো, হেঁটে হেঁটে চলে যাবো, কারণ রিক্সা নিয়ে আসলে 50 টাকা গাড়ি ভাড়া চলে যাবে, রিক্সা নিয়ে আসবো, হাইটে হেঁটে চলে যাবো, একটা পদ্ধতি এটা মেনটেন করতে পারি। অথবা আমরা স্যার কি করতে পারি, আমরা হেঁটে 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 কোচিং আসবো, আবার হেঁটে 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 কোচিং দিয়ে কি করবো, চলে যাবো, এটাও মেনটেন করতে পারি। অথবা আমরা টেম্পু করে আসবো, আবার টেম্পু করে চলে যাবো, যে কোনো একটা পদ্ধতি আমরা মেনটেন করতে পারি। কোনটা আমি অ্যাকসেপ্ট করবো, কোনটাকে আমি অ্যাকসেপ্ট করবো? ব্যান্ডেজ করা দিয়েছে, কাজ বের করছো তো? বেশি ভিতরে ঢুকছে, হ্যাঁ কি বলছ? দুশিলি সিলাই দিতে হয়েছে, ইয়েস একটু করে এটার জন্য সিলাই দিতে হয়েছে। একটু না পুরো গাড়ি গেছে এই যে মানে ট্যাঙ্ক কিছুক্ষণ পর নিউ গাড়ি। আচ্ছা, তাহলে দেখেন স্যার, এই যে আপনি চাইলে কি করতে পারেন, এই 50 টাকাটা নিয়ে কি করতে পারেন, আপনি চাইলে রিক্সা নিয়ে আসতে পারেন, হেঁটে হেঁটে যেতে পারেন, হেঁটে হেঁটে আসতে পারেন, হেঁটে হেঁটে চলে যেতে পারেন, টেম্পু নিয়ে আসতে পারেন, টেম্পু নিয়ে যেতে পারেন। আপনাকে আমি যদি অ্যাকসেপ্ট করতে হলে আপনি কি তিনটা কাজকে একসাথে করতে পারবো? অবশ্যই পারবো না। অনেকগুলো প্রকল্প দেখে যেটা আমার জন্য লাভজনক প্রকল্প, যেটা আমার জন্য দরকার মনে হবে, আমি ওই জায়গার মধ্যে টাকাটা কি করে থাকবো, ইনভেস্ট করে থাকবো। ঠিক আছে, ওটা আমার জন্য কি জন্য একটা ব্যক্তিগত অর্থায়ন। কোন ব্যক্তি তার নিজের জন্য যে অর্থায়ন করে থাকে তাকে আমরা কি অর্থায়ন বলি স্যার? ব্যক্তিগত অর্থায়ন বলে থাকি। পারিবারিক অর্থায়নটা কি দেখেন, পারিবারিক অর্থায়ন মানে কি, পরিবারের মধ্যে অর্থায়ন সংক্রান্ত যে কর্মকাণ্ডগুলো হয় তাকে আমরা পারিবারিক অর্থায়ন বলে থাকি। কিরকম? পরিবারের আয়ের উৎস পরিমাণ নির্ধারণ করা এবং সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা হয় বা মঙ্গল হয়ে থাকে তা নির্ধারণ করাকে ফ্যামিলি ফাইন্যান্স অথবা হচ্ছে পারিবারিক অর্থায়ন বলে। সাপোজ ধরেন আপনার আব্বুর ইনকাম সোর্স হচ্ছে কত টাকা স্যার? 30,000 টাকা। আপনার আব্বু প্রতি মাসে কত টাকা করে ইনকাম করে? 30,000 টাকা করে ইনকাম করে। এখন উনি কি চাইলেই এই 30,000 টাকা যেটা উনি ইনকাম করছে, উনি চাইলেই 30,000 টাকা বিভিন্ন খাতে ব্যয় করতে পারে? জীবনে কি হয়েছে, আপনার আব্বু 30,000 টাকা দিয়ে কি করে ফেললো? আপনার আব্বুর জন্য নিজের জন্য জামা কিনছে, এরকম জীবন হয়েছে? 30,000 টাকা তিনি ইনকাম করে, 30,000 টাকা দিয়ে 30,000 টাকা তিনি কি করে ফেললো? জামা কিনে ফেললো। এরকম কি আমাদের কখনো, আমাদের বাবা মায়ের মধ্যে বা আমাদের আব্বুরা কখনো কি এই জিনিসটা কখনো করছিল? জীবনও, আমি যতটুকু জানি জীবনও করে নাই। কেন করে নাই? কারণ তাদের কাছে নিজের চেয়ে মূল কাজটা হচ্ছে ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া। তো তাহলে কি করলো দেখেন, উনি 30,000 টাকা যেটা উনি পেলো, উনি কয়েকটা ভাগে ভাগ করলো। উনি সাপোজ 10,000 টাকা আপনার বাসা ভাড়ার জন্য নির্ধারণ করলো, 10,000 টাকা মনে করেন হচ্ছে কাজের জন্য নির্ধারণ করলো, খাওয়া দাওয়ার জন্য নির্ধারণ করলো, তারপরে মনে করেন 5,000 টাকা হচ্ছে আপনার পড়ালেখার জন্য নির্ধারণ করলো। ঠিক আছে, তারপরে মনে করেন 2,000 টাকা মনে করেন হচ্ছে কিসের জন্য? চিকিৎসা, কোনো অসুবিধা হলে তাদের জন্য ঠিক করলো মনে করেন 2,000 টাকা। অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য ধরেন আরো 1,000 টাকা ঠিক করলো। আপনার আম্মু রাগ করতে পারে, আপনার আম্মু যদি রাগ করে থাকে, আপনার আম্মু রাগ ভাঙার জন্য একটা শাড়ি কিনে দিতে হবে, ওটার জন্য ধরে রাখলো কত টাকা? 2,000 টাকা আলাদা করে একটা ফান্ডের মধ্যে ক্রিয়েট করে রাখলো। তাহলে দেখেন, এই যে 30,000 টাকা তিনি যেটা পেতেন, ওটা তিনি নিজের কাছে রেখে না দিয়ে কয়েকটা প্রকল্প, কয়েকটা জায়গার মধ্যে উনি বন্টন করে ফেললো, ভাগ করে ফেললো। বিভিন্ন খাত থেকে আমি টাকা পাইলাম, মনে খাত আছে একটা, চাকরি থেকে আমি টাকাটা পাইলো 30,000 টাকা, অথবা মনে ব্যবসা করে টাকাটা পাইলো, ওই টাকাগুলো আবার আমি বিভিন্ন খাতের মধ্যে যে ব্যয় করবো, ওই খাতগুলো আমরা নির্ধারণ করে ফেললাম। তাহলে আমরা অর্থায়ন বলতে কি বলতে পারি? বিভিন্ন উৎস থেকে টাকাগুলো কালেক্ট করা এবং বিভিন্ন লাভজনক খাতের মধ্যে টাকাগুলো কি করা? বিনিয়োগ করা। আমরা কি বলতে পারি স্যার? অর্থায়ন বলতে পারি। যেটা ফ্যামিলি কেন্দ্রিক, যেটা পরিবার কেন্দ্রিক, তাহলে এটাকে আমরা কি বলতে পারি স্যার? পারিবারিক অর্থায়ন বলতে পারি। এরপরে যদি যাই স্যার, এরপরে আসি আমরা সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে কি বোঝাচ্ছে দেখেন, সরকারের বার্ষিক ব্যয় কোন কাজে কি পরিমাণ হবে এবং সেগুলো কোন কোন উৎস হতে সংগ্রহ করা হবে এবং তার নির্ধারণ করাকে সরকারি অর্থায়ন বলে থাকে। ঠিক আছে, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণের আর্থসামাজিক কল্যাণ। স্যার, আমরা যে বাসা থেকে যে কোচিং এ আসি বা যে কোনো জায়গায় যাই, কিছু রাস্তাঘাট আমরা পাই। রাস্তাঘাট গুলো কি স্যার আল্লাহ নিজে নিজেকে নির্মাণ করে দিয়েছিল? জীবনেও না। রাস্তাঘাট গুলো কি হয়েছিল? কোনো না কোনো সরকার বানাইছিল। এখন কোনো না কোনো সরকার যখন রাস্তাগুলো যখন বানাতে যাবে, সরকার কি নিজের পকেটের টাকা দিয়ে বানিয়েছিল? না। সরকারকে কি আপনি টাকা দিয়েছেন? বাবা সরকার ধরেন আপনি 1 লক্ষ টাকা নেন, এই টাকা দিয়ে রাস্তাটা বানান, তা কি কখনো দিয়েছিলেন? তাও দেন নাই। আমরা কি করছিলাম? সরকার টাকাগুলো কোত্থেকে পাইছে? রাস্তা বানানোর জন্য বিভিন্ন আমার থেকে নিছে, আমার টাকা আপনার টাকা দিয়ে কিন্তু সরকার রাস্তাটা বানাইছে, কিন্তু অন্যভাবে নিছে, ট্যাক্সের মাধ্যমে নিছে, ব্যাডের মাধ্যমে নিছে, হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে নিছে, রাজস্বের মাধ্যমে টাকাগুলো নিল, নিয়ে সবগুলো সে কি করলো? একত্রিত করলো। সবগুলো তিনি একত্রিত করার পর, সব টাকাগুলো তিনি একত্রিত করার পর এবার 1 টাকাতে বিনিয়োগ করা নাই, শুধু রাস্তা করছে এমন না, সেতু করলো, কালভার্ট করলো, সরকারি
সরকারি হাসপাতাল করলো, সরকারি কলেজ করলো, সরকারি ব্যাংক করলো, যেন আমাদের জনগণরা যেন কি করতে পারে, সুযোগ সুবিধা পেতে পারে। তাহলে সরকারও তার টাকাগুলো বিভিন্ন উৎস থেকে কালেক্ট করে বিভিন্ন খাতের মধ্যে কি করে থাকে, বিনিয়োগ করে থাকে। তাহলে ওটা আমার জন্য কোন ধরনের অর্থায়ন হবে স্যার? সরকারি অর্থায়ন। ব্যবসা অর্থায়ন, যেটা আমরা একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম, ব্যবসায় উদ্দেশ্য পরিচালিত কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে ব্যবসা অর্থায়ন বলা হয়। ওই যে এক্সাম্পল দিয়েছিলাম 10 লক্ষ টাকা, ওটা আমি সম্পূর্ণ টাকাটা এক জায়গায় না রেখে 5 লক্ষ টাকা লোশন বানালাম, 2 লক্ষ টাকা শ্যাম্পু বানালাম, 2 লক্ষ টাকার সাবান বানালাম, 1 লক্ষ টাকা কন্ডিশনার বানালাম, ব্যবসায়িক খাতের মধ্যে আমরা বিনিয়োগ করে দিলাম। ওটা আমার জন্য কোন ধরনের অর্থায়ন স্যার? ব্যবসায়িক অর্থায়ন। অফলাইন কথা ভালোভাবে বুঝছি, তারপর স্যারের ভালোবাসায় চলে আসলাম। আবির হোসেন, আচ্ছা ঠিক আছে। দেখে তাসফিয়া আউরিন খাউফে, হ্যাঁ খাইফা হালুকা স্যার, খাইফা হালুকা মানে আরবি না? কেমন আছি? আচ্ছা ওটা আরবি যেটা হয় আর কি, আমি ভালো আছি, ঠিক আছে। আর সেরপর আসি স্যার অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়িক প্রতিষ্ঠান মানে কি? যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, ঠিক আছে, ওইগুলো আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠান বলে থাকি। যেমন ক্লাব আছে, ক্লাব মানে কি বিয়ে কাজ ওই ক্লাব না, কিন্তু সামাজিক সংগঠন, ছাত্র যুব ঐক্য পরিষদ, এই ধরনের সংগঠন যেগুলো আছে ওগুলো, হাসপাতাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো কিন্তু অব্যবসায়ী। এগুলোতেও কিন্তু অর্থায়ন দরকার হয়। আপনি ক্লাবের কথা চিন্তা করেন, ক্লাব কিভাবে অর্থায়নটা করে থাকে? তিনি মানুষ থেকে, সদস্য থেকে চাঁদা কালেক্ট করে থাকে, কারো কাছে অনুদান পেতে পারে, কারো উইলকৃত সম্পত্তি পেতে পারে, তারপরে মনে করেন কোনো একটা প্রোগ্রাম করলে প্রধান অতিথি হিসাবে যাদেরকে দাওয়াত দেয় তাদের থেকে কিছু টাকা পেতে পারে, ওগুলো তার হচ্ছে ইনকাম। এগুলো তিনি বিভিন্ন ফান্ড দিয়ে টাকাগুলো কালেক্ট করলো, করার পর উনি এগুলো কি করতেছে, নিজের কাছে রেখে দেয় না, পকেটে করে বাসায় নিয়ে যায় নাই, উনি সমাজের কোন একটা কাজের জন্য ব্যয় করলো। হয়তো ধরেন একটা লাইট নষ্ট হয়ে গেছে, লাইটের মধ্যে তিনি ব্যয় করতেছে, অথবা ধরেন হচ্ছে সমাজের কোন একটা রাস্তা ভেঙে গেল, রাস্তার মধ্যে তিনি ব্যয় করতেছে। এই সমস্ত প্রকার জিনিসগুলোকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা সব অব্যবসায়িক অর্থায়ন বলতে পারি। আন্তর্জাতিক অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন বলতে কি হচ্ছে? আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি এবং রপ্তানি, বৈদেশিক মুদ্রার বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। মানে আমি কি পরিমাণ, কত টাকা পরিমাণ, কোন কোন খাতে আমি আমদানি করব, কোন কোন খাতে আমি রপ্তানি করব, কোন খাতে আমি আমদানি করলে আমার লাভজনক হবে, কোন খাতে রপ্তানি করলে লাভজনক হবে, বৈদেশিক মুদ্রা কি পরিমাণ রিজার্ভ রাখতে হবে, বৈদেশিক মুদ্রা কি পরিমাণ আমাকে ব্যয় করতে হবে, কত কোন কোন খাতে বৈদেশিক মুদ্রাগুলো কালেক্ট করতে পারবো, সমস্ত প্রকার জিনিসগুলোকে আমরা কি করে থাকবো, যখন একসাথে যখন করে থাকি সেটাকে আমরা কি বলতে পারি স্যার? আন্তর্জাতিক অর্থায়ন বলতে পারি। গেল অর্থায়ন নিয়ে আমরা মোটামুটি অল্প করে আলোচনা করলাম। আর একটু ডিটেলসে যাই, অর্থায়নের কাজগুলোর দিকে যদি যাই স্যার, আমরা অর্থায়নের কাজগুলোর দিকে যদি আসি, অর্থায়নের কার্যাবলীগুলো কি কি যদি একটু করে বলি আমরা। দেখেন অর্থায়নের কার্যাবলী, অর্থ সংগ্রহ করা। আমরা যে বললাম 10 লক্ষ টাকা, আমার যেটা বললাম একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, আমার 10 লক্ষ টাকা দরকার। 10 লক্ষ টাকা আমরা কি করছি, বিভিন্ন জায়গা থেকে আমরা টাকাগুলো কালেক্ট করলাম এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা টাকাগুলো কি করলাম, ব্যয় করলে থাকলাম, ঠিক আছে। তাহলে দেখেন অর্থায়ন কাজগুলো কি, প্রথম কাজ হচ্ছে অর্থ সংগ্রহ করা। এই যে অর্থগুলো আমাকে কালেক্ট করতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কি, অর্থগুলো কালেক্ট করার পর আমি কাউকে বিলাই দিই নাই, অর্থগুলো কালেক্ট করার পর আমি কি করলাম, আমি আমার কাছে সংরক্ষণ করলাম। 3 নাম্বার কাজ কি, অর্থগুলো আমায় কি করতে হবে, আবার আলাদা করে বিনিয়োগ করতে হবে। এখন কিভাবে করতেছি, অর্থগুলো কিভাবে সংগ্রহ করবো আমরা? প্রথমত অর্থ বা তহবিল সংগ্রহের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমরা পরিকল্পনা করতে, অর্থায়ন যে করবো, কোন কোন খাত থেকে টাকা পেতে পারি, কোন খাত থেকে টাকা নিলে আমার জন্য লাভজনক হবে, এগুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করা, পরিকল্পনা করা, কয়েকটা প্রকল্প আমি চয়েস করে রাখা, ওখান থেকে আবার যেগুলো আমার জন্য সবচেয়ে লাভজনক প্রকল্প হবে, ওই প্রকল্পগুলো থেকে আমরা তহবিল সংগ্রহের উৎস এবং উৎসগুলো চিহ্নিত করবো, কোন কোন খাত থেকে আমি নিলে সবচেয়ে আমার জন্য ব্যয়টা কম হবে, লাভজনক হবে, ওই জিনিসগুলো আমরা একটু করে কি করে নিবো স্যার, বের করে নিবো, ঠিক আছে। এরপর হচ্ছে স্যার আমরা তহবিল গুলো কালেক্ট করবো, বিভিন্ন খাতে যে বললাম ওখানে আমরা স্যার কি করবো, তহবিল গুলোকে কালেক্ট করে নিবো। সাকিব আমি কোচিং এ ধর না আর 20-25 মিনিট, না না আর 20-25 মিনিট আছে, 8টার ভিতর ফ্রি যাবো। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা আসি তাহলে স্যার, কি বললাম, তাহলে অর্থগুলো আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে রেখে দিচ্ছি না, আবার রেখে না দিয়ে কি করতেছি, টাকাগুলো আমরা সংরক্ষণ করতেছি। কেন সংরক্ষণ করতেছি? অর্থগুলো বিনিয়োগ করার জন্য। কোথায় বিনিয়োগ করতে পারি? তহবিল বন্টন বা বিনিয়োগ করার জন্য, মুনাফা বন্টন বা লভ্যাংশ প্রদান করার জন্য, তহবিল বিনিয়োগের সমস্যা, বিনিয়োগ যখন করতে হবে কিছু সমস্যা পাবো, কিছু সুযোগ থাকবে, ওগুলোকে চিহ্নিত করবো, ঠিক আছে। তারপর আমরা আমাদের অর্থায়ন কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে হবে। একটা অর্থায়ন কার্যাবলী পরিচালনা করার জন্য এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কি করা দরকার, জানাটা দরকার। এরপর আসি অর্থায়ন কার্যাবলীর কিছু বিষয়সমূহ অন্তর্ভুক্ত বিষয় আছে, কি কি বিষয় আছে দেখেন। এটা নর্মালি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারেন, তহবিল সংগ্রহ করা, তহবিলগুলো আমাকে কালেক্ট করতে হচ্ছে। তারপরে যদি হচ্ছে আমরা কি আছে, মূলধন, বাজেটিং, সিদ্ধান্ত গ্রহণ করা, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন, ঠিক আছে। তহবিল বন্টনের ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে এখান থেকে কিন্তু কি আসে স্যার, এমসিকিউ এসে থাকে। দেখেন তহবিল সংগ্রহ করা কি, কিভাবে আমরা তহবিলগুলো কালেক্ট করতে পারি, শেয়ার ইস্যুর মাধ্যমে পারি, ঋণ গ্রহণের মাধ্যমে পারি, সংরক্ষিত তহবিল মূলধন হিসেবে ব্যবহারের মাধ্যমে পারি, ঋণপত্র ইস্যুর মাধ্যমে পারি। মূলধন বাজেটিং কোথায় বাজেট করবো আমরা, এগুলো কোথায় আমরা গিয়া
করতে পারি, বিনিয়োগ করতে পারি শেয়ার ক্রয়ের মধ্যে, ঋণপত্র ক্রয়ের মধ্যে, স্থায়ী সম্পত্তি ক্রয়ের মধ্যে, স্থায়ী সম্পত্তি বা প্রকল্পের মধ্যে বিনিয়োগ করার মাধ্যমে আমরা মূলধন বাজারিং করতে পারি। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল বন্টন। তহবিল বন্টন মানে কিরকম, লভ্যাংশ যেগুলো হবে লভ্যাংশগুলো প্রদান করতে হবে, কর পরিশোধ করতে হবে যদি কর এসে থাকে, ঋণপত্র যদি কালেক্ট করে থাকে বা ঋণ যদি নিয়ে থাকে তাহলে কি প্রদান করতে হবে, ঋণের সুদ প্রদান করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত আমার অর্থায়ন জিনিসটাকে জানার জন্য, অর্থায়ন জিনিসটাকে জানার জন্য মূলত আমাকে এই কাজগুলো করা হয়ে থাকে। স্যার অর্থ সংগ্রহ আর সংরক্ষণ শব্দ দুইটা এক না? না, দুইটা একই না। অর্থ সংগ্রহ এক কথা, সংরক্ষণ এক কথা। অর্থগুলো আমি কালেক্ট করলাম, আমার নিজের টাকা নিয়ে আসলাম 5 লক্ষ টাকা, ব্যাংক থেকে আনলাম 2 লক্ষ টাকা, আত্মীয়জন থেকে আনলাম 2 লক্ষ টাকা, আমার বন্ধু বান্ধব থেকে আনলাম 1 লক্ষ টাকা। আনার পর এই টাকাগুলো আমি কি করলাম, এই টাকাগুলো মদ খাই ফেলবো, গাঁদা খাই ফেলবো, অন্য কোনো কাজ করবো, কাউকে ফকিরকে ভিক্ষা দিয়ে দিব, এরকম কি আমরা করে থাকবো? হ্যাঁ, গার্লফ্রেন্ড কিনে ঘুরতে যাবো নাকি যাবে টাকা তোকে টাকাগুলো দিয়ে ফেলবো, কি করবো? ঠিক আছে, এই টাকাগুলো আমাকে কালেক্ট করতে রাখতে হবে। আমার যে টাকাগুলো আনলাম আমি একটা জায়গায় সংরক্ষণ করে রাখলাম, ওই বাকি টাকাগুলো এক জায়গায় এনে রাখলাম, এই টাকাগুলো এক জায়গায় এনে রাখলাম। তাহলে বিভিন্ন কাজ থেকে আমি টাকাগুলো কালেক্ট করতেছি, এটা হচ্ছে অর্থ সংগ্রহ করা। আর যে আমি যেই একটা ফান্ডের মধ্যে সবগুলো টাকা একসাথে রাখতেছি সেটা হচ্ছে অর্থ সংরক্ষণ করা। দেন আবার ওই টাকাগুলো আমরা কি করে দিব স্যার, বিভিন্ন জায়গার মধ্যে বিনিয়োগ করে দিব। এটা হচ্ছে অর্থায়ন সম্পর্কে মূল বিষয়। বাট এখন আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, এখান থেকে আমাদের পরীক্ষার মধ্যে বেশি পরিমাণ কোয়েশ্চেন এসে থাকে, সো একটু ঠান্ডা মাথায় আমরা এগুলো একটু ভালো করে বুঝতে চেষ্টা করবো। ঠিক আছে, অর্থায়নের নীতি সমূহ, অর্থায়ন আমরা যখন আলোচনা করতে যাবো কিছু নীতি আছে। কি কি নীতি আছে স্যার? প্রথম নীতি যদি আমরা বলি, কয়েকটা 4টা জনপ্রিয় নীতি আছে। এর মধ্যে প্রথম জনপ্রিয় নীতি হচ্ছে তারল্য মুনাফা নীতি। আমরা বলতে পারেন স্যার তারল্য মুনাফা নীতি বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে আছে কি তারল্য বনাম মুনাফা নীতি, যেটা ডিম সেটাই আন্ডা। ঠিক আছে, যেটা ডিম সেটাই আন্ডা। তাহলে তারল্য মুনাফা নীতি কিরকম স্যার? তারল্য মানে কি? তারল্য বলতে আমরা কি বুঝে থাকি, মুনাফা বলতে আমরা কি বুঝে থাকি, আমাকে এটা একটু জানতে হবে। তারল্য মানে কি? যেই সমস্ত সম্পদগুলোকে আমি মুহূর্তের মধ্যে নগদ টাকায় রূপান্তর করতে হবে তাকে আমরা কি বলি, সম্পদ বলি, তরল সম্পদ বলে থাকি। আর মুনাফা মানে কি? কোন একটা জায়গায় ইনভেস্ট করে, বিনিয়োগ করে ওখান থেকে আমরা যেই পরিমাণ এক্সট্রা টাকাগুলো পেয়ে থাকবো ওটাকে মানে ব্যয়ের অধিক পরিমাণ যে ইনকাম গুলো হবে তাকে আমরা কি বলতে পারি, মুনাফা বলতে পারি। এখন আসেন আমি বইয়ের ভাষায় যাওয়ার আগে আপনাকে একটু একটা এক্সাম্পল আকারে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ বনাম পাকিস্তান দিব না, এটা কাটতে হবে না, কত ঝামেলা। আছেন কি করব, দেখেন মুনাফা আর গেয়াটা কিরকম। যেমন দেখেন আপনার কাছে মনে করেন 1 লক্ষ টাকা আছে, এটা হলো আপনার টাকা। এই 1 লক্ষ টাকা হচ্ছে সম্পূর্ণ আপনার টাকা। আপনি চাইলে 1 লক্ষ টাকা আপনি ক্যাশের মধ্যে বা আপনার পকেটের মধ্যে নগদ টাকা, তরল সম্পদ হিসেবে রেখে দিতে পারবেন। আপনি আবার চাইলে 1 লক্ষ টাকা সবগুলো চাইলে কি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন, আপনার ইচ্ছা। আবার আপনি এই 1 লক্ষ টাকা চাইলে কিছু টাকা নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন, আবার কিছু টাকা অন্য কারো কাছে কি মানে অন্য কোনো প্রকল্পের মধ্যে, লাভজনক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করতে পারবেন। একজন প্রকৃত অর্থনীতিবিদ কখনো সম্পূর্ণ টাকা নিজের কাছে রেখে দিবে না। একজন প্রকৃত অর্থনীতিবিদ কখনো সম্পূর্ণ টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে দিবে না। একজন প্রকৃত অর্থনীতিবিদ কিছু টাকা নিজের কাছে রাখবে, কিছু টাকা অন্য জায়গার মধ্যে কি করে বিনিয়োগ করে থাকবে। সাপোজ আমি ধরে নিলাম আমি 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা আমি আমার কাছে রাখলাম, বাকি 80,000 টাকা আমি কি করলাম, অন্য খাতের মধ্যে বিনিয়োগ করে দিলাম। 80,000 টাকা যেখানে বিনিয়োগ করলাম ওখানে আমি 10% করে ইনকাম পাবো। আই মিন কত টাকা আয় পাচ্ছি, 8,000 টাকা আমি ইনকাম পাচ্ছি। এটা একটা প্রকল্প বা এটা একটা জায়গায় ধরে নিলাম। আবার কি করলো মনে করেন, আরেকজন কি করলো মনে করেন, এই 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা নিজের কাছে রেখে দিল, বাকি 40,000 টাকা কি করলো, মানুষের কাছে বিনিয়োগ করলো। 60,000 টাকা নিজের কাছে রাখলো, বাকি 40,000 টাকা বিনিয়োগ করলো। তাহলে বিনিয়োগ থেকে সেম কত % সুদ পাবে, 10% সুদ পাচ্ছে। আই মিন কত টাকা সুদ পাচ্ছে, 4,000 টাকা সুদ পাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার আপনি একটু করে দেখেন তারল্য এবং কি বললাম, মুনাফা। দেখেন তো এখানে আমার তরল সম্পত্তি, তরলের রাখার পরিমাণটা বেশি নাকি কম? তরলটা রাখছি কি কম, বিনিময়ে কম, যেহেতু তরল রাখছি বিনিময়ে মুনাফাটা পাইছি কি বেশি, 8,000 টাকা বা 8,000 টাকা ধরি। ঠিক আছে, আবার এখানে আসেন আমি তরল সম্পত্তি রাখছি, তরল রাখছি কত, 60,000, আগে রাখছি 20,000, এখন রাখছি কত, 60,000। তাহলে আগে চেয়ে তরল সম্পত্তিটা বাড়াই ফেললাম। তারল্য আমি যদি বেশি রাখি, মুনাফা দেখেন আগে ছিল 8,000, এখন সেটা মুনাফা বাড়ছে না কমছে, কমে গেছে গা, মুনাফা কমে হয়ে গেছে কত টাকা, 4,000 টাকা। তাহলে তারল্য যখন আমার 20,000 টাকা ছিল, মুনাফা ছিল 8,000 টাকা। তারল্য যখন আমি 20,000 থেকে 12 যখন 60,000 বানাই ফেলছি, মুনাফা আমার 8,000 টাকা দিয়ে কমে কত টাকা হয়ে গেছে গা, 4,000 টাকার মধ্যে চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারি স্যার, আমরা বলতে পারি কি মুনাফা এবং তারল্যের মধ্যে সম্পর্ক কিরূপ, সমমুখী না বিপরীতমুখী? অবশ্যই কি হবে, বিপরীতমুখী। একটা চিত্র আকার যদি আমরা দেখাতে যাই, মনে করেন আমি যদি কি করি স্যার, আমি যদি 1 টাকা যদি তারল্য রাখি, তারল্য যদি কম রাখি মুনাফা বেশি হয়। 1 টাকা যদি তারল্য রাখি তাহলে আমার জন্য মুনাফাটা বেশি হচ্ছে। আমি তারল্যের পরিমাণটা যদি আরেকটু যদি বাড়া দিই, মুনাফার পরিমাণটা আরেকটু কমে যাচ্ছে গা। আমি তারল্যটা যদি আরেকটু বাড়া দিই, মুনাফার পরিমাণ আরো কমে যাচ্ছে গা। তাহলে দেখেন মুনাফা যত, এটা আমি যদি এদিকে যদি মুনাফাকে ধরি, মুনাফা যত বৃদ্ধি পাচ্ছে আমার তারল্য তত কি পাচ্ছে, কি বললাম, ভুল বলে বললাম, এটা হচ্ছে আমার জন্য এই পাশাপাশি হচ্ছে ধরুন তারল্য।
তারল্য, এদিকে আসলো মুনাফা। তাহলে দেখেন আমার তারল্য যখন 1 টাকা, মুনাফা তখন ধরে নিলাম আমি 10 টাকা। আমার তারল্য যখন 1 টাকা থেকে বেড়ে যখন এটা কত টাকা 2 টাকা হয়ে গেল গা, আমার মুনাফাটা তখন কি হচ্ছে গা, উল্টা বলে ফেলতেছি, এ পাশে হবে কি মুনাফা আর এ পাশে হচ্ছে তারল্য। দেখেন আমার তারল্যটা যখন আমি যখন মুনাফা যখন বেশি পরিমাণ মুনাফা যখন অর্জন করতেছি, তারল্য যখন আমি এখানে রাখলাম, আমার মুনাফাটা তখন বেড়ে গেছে গা, অনেক বেশি, মুনাফাটা তখন বেশি হয়ে গেল গা। আবার আমি তারল্যকে যখন কি করলাম, তারল্য যখন আগের চেয়ে একটু যখন বাড়াই দিলাম, আমার মুনাফাটা আগের চেয়ে কমে গেছে গা। তারল্য যখন আমি আরেকটু বাড়াই ফেললাম, আমার মুনাফাটা আরেকটু কমে গেছে গা। তাহলে দেখেন তারল্যের সাথে আমার মুনাফার সাথে সম্পর্ক কি রূপ, তারল্য সম্পদ বা তরল যখন আমি এখানে রাখতেছি, মুনাফাটা তখন উপরে, তারল্য সম্পদটা বা তারল্যকে যখন বাড়াইছি, মুনাফা একটু কমে যাচ্ছে গা। তারল্যটা যখন আমরা আরেকটু বাড়াইছি, মুনাফাটা আরেকটু কমে যাচ্ছে গা। তাহলে তারল্যের সাথে মুনাফার সাথে সম্পর্ক আমার জন্য কোন ধরনের হবে স্যার, বিপরীতমুখী। কোন ধরনের হবে, বিপরীতমুখী, অথবা সেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক। বিপরীতমুখী অথবা কি বলতে পারি স্যার, ঋণাত্মক বলতে পারি। এটা আমাদের জন্য মূল পয়েন্ট গেল। এবার আসেন একটু করে বইয়ের ভাষার মধ্যে আপনাকে ওটা একটু করে দেখাই দিই, বইয়ের ভাষার মধ্যে কিভাবে আছে একটু করে দেখাই। কেটে বারবার কেটে চলে যাবে। দেখেন তারল্য ও মুনাফা নীতি। তারল্য মুনাফা নীতি হচ্ছে তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থনীতির একটা অন্যতম নীতি। তারল্য এবং মুনাফার মধ্যে একটা উপযুক্ত ভারসাম্য বজায় রাখতে হবে। মুনাফা বলতে প্রতিষ্ঠান তার সম্পদ বিনিয়োগ করে ব্যয়ের অতিরিক্ত যে অর্থ অর্জন করে তাকে বোঝায়। মনে করেন আমি একটা সম্পদ বিনিয়োগ করে একটা ব্যয় করছিলাম 10 টাকা, ওই 10 টাকা আমি ব্যয় করে ওখান থেকে আমি মুনাফা অর্জন করছি 12 টাকা, বা আমি ইনকাম করছি 12 টাকা। ব্যয় হয়েছে 10 টাকা, ব্যয়ের চেয়ে অতিরিক্ত অর্জন করছি কত টাকা, 2 টাকা। ওই 2 টাকা হচ্ছে আমার জন্য কি হবে স্যার, মুনাফা হয়ে থাকবে। ঠিক আছে। আর দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় এরূপ দ্রব্য বা সম্পদকে আমরা তারল্য বলে থাকি। প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হচ্ছে নগদ অর্থ। কি পরিমাণ নগদ টাকা জমা রাখতে হবে এবং কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, এই বিষয়টি ব্যাংক তা বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের তরল সম্পদ বেশি থাকলে বিনিয়োগ করে মুনাফাটা কম হয়। যদি আমি তরল সম্পত্তি যদি কি রাখি স্যার, বেশি রাখি, একটু করে দেখেন এই যে চিত্র আকারে যেটা বললাম আর কি, দেখেন আমি তারল্য যদি বেশি রাখি, আমার মুনাফাটা কি হয়ে যাচ্ছে স্যার, কমে যাচ্ছে গা। তারল্য যত বেশি রাখতেছি, মুনাফাটা তত কমে যাচ্ছে গা। আর যদি আমি তরল সম্পদ কম রাখলে বিনিয়োগ করে মুনাফাটা বেশি হয়। আমি যদি তরল সম্পদ যদি দেখেন আগে এখানে ছিল, এখন তরল সম্পদ একটু কমাই ফেলি, আমার মুনাফাটা এখান থেকে বেড়ে আর একটু উপরে যাচ্ছে গা। তরল সম্পদ যদি আমি আর একটু কম রাখি, তাহলে মুনাফাটা বেড়ে আরো উপরে উঠে যাচ্ছে গা। তাহলে যদি আমি তারল্য যদি বেশি রাখি, মুনাফা হবে কম, তারল্য যদি কম রাখি, তাহলে মুনাফা হবে কি, বেশি। এটা হলো তারল্য এবং মুনাফা নীতির মূল কথা। তরল সম্পদ এবং মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তরল সম্পদ এবং মুনাফার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। গেল তারল্য ও বললাম বা তারল্য মুনাফা নীতিটা গেল। এবার আসি হচ্ছে আমরা ঝুঁকি ও মুনাফা নীতির মধ্যে। ঝুঁকি ও মুনাফা নীতির মধ্যে যদি আসি, ঝুঁকি জিনিসটা কি, প্রকৃতপক্ষে ঝুঁকি আমরা কি বলে থাকি, নরমালি আমরা বলে থাকি ঝুঁকি মানে কি, এই যে এখন ক্লাস নিচে হঠাৎ করে ভূমিকম্প হইতে পারে, এটাকে আমরা ঝুঁকি বলে থাকি, তা বা অনিশ্চিত বলে থাকি অনেকে। তারপরে মনে করেন কি, আপনি বসে আছেন, আমরা ক্লাসের মধ্যে ফরা জিজ্ঞেস করলাম, তাহলে আমরা মনে করতে ঝুঁকি মনে করতে পারেন। বাট প্রকৃতপক্ষে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি মানে কি, ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফার ভিন্ন হওয়ার সম্ভাবনাকে আমরা কি বলে থাকি, ঝুঁকি বলে থাকি। কি বললাম, প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফার সম্ভাবনা ভিন্ন, পার্থক্য হওয়ার সম্ভাবনাকে আমরা ঝুঁকি বলি। কিরকম, আপনি আশা করছেন প্রথম মাসে 10,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে, প্রতি মাসে। এখন প্রথম মাসে আপনি ইনকাম করছেন 12,000, পরের মাসে আপনি ইনকাম করছেন 9,000, এরপরের মাসে আপনি আবার ইনকাম করছেন কত টাকা, 10,000 টাকা। তাহলে দেখেন আপনি এক্সপেকটেশন ছিল, আশা ছিল 10,000, পাইছেন কত, 10,000, কোনো পার্থক্য নাই, তার মানে এখানে কোনো কি নাই, ঝুঁকি নাই। আপনি আশা করছিলেন 10,000, পেয়ে গেছেন 12,000, পার্থক্য আছে কত টাকা, পার্থক্য আছে 2,000 টাকা পার্থক্য আছে। তাহলে এখানে ঝুঁকি আছে কত টাকা, ঝুঁকি আছে, আর এখানে 2,000 টাকা ঝুঁকি আছে। আপনি আশা করছিলেন 10,000, পাইছেন কত, 9,000, তাহলে এখানেও কম আছে, পার্থক্য আছে কত টাকা কম আছে স্যার, 1,000 টাকা কম আছে। তাহলে এখানেও কত টাকা ঝুঁকি আছে, 1,000 টাকা ঝুঁকি আছে। তাহলে আমরা ঝুঁকি বলতে কি বলতে পারি, প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফার হার ভিন্ন হওয়ার সম্ভাবনাকে আমরা কি বলতে পারি স্যার, ঝুঁকি বলতে পারি। এখন দেখেন ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার সেই অংশ যা গাণিতিকভাবে পরিমাপ করা যায়। অনিশ্চয়তার যে অংশটাকে আমরা গাণিতিকভাবে পরিমাপ করতে পারবো তাকে মূলত আমরা ঝুঁকি বলে থাকি। ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন এবং তার প্রত্যাশিত হারে লাভ অর্জিত না হওয়াই হচ্ছে মূলত আমার জন্য ঝুঁকি। একটি প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি যত বেশি ঝুঁকি নিবে মুনাফা তত বেশি হবে, এবং যত কম ঝুঁকি নিবে মুনাফা তত কি হবে, কম হবে। একটা প্রবাদ আছে না, নো রিস্ক নো গেইন। আপনি যদি রিস্ক যদি না চান, আপনি ভালোভাবে গেইন করতে পারবেন না, আর যত বেশি রিস্ক নিবেন তত বেশি আপনি গেইনও করতে পারবেন। অর্থাৎ এটি হলো ঝুঁকি এবং মুনাফা নীতি। আমি সেম ভাবে একটা চিত্রের মাধ্যমে একটু করে যদি বুঝাই, আমি যদি আপনাকে একটা চিত্রের মাধ্যমে একটু করে যদি বুঝাই, সেটা কাটতে হয়, কাটার পরে দিতে হবে, হ্যাঁ, একটা চিত্রের মাধ্যমে যদি বুঝাই, মনে করেন যে সেম একটা এক্সাম্পল আমরা দিলাম, মনে করেন হচ্ছে কি ঝুঁকি এবং কি বুঝাবো আমরা, মুনাফা বুঝাবো। দেখেন আপনি যখন ঝুঁকি নিছেন 1 টাকা,
আপনি 1 টাকা যদি ঝুঁকি নেন, 1 টাকা ঝুঁকি নিয়ে আপনি 1 টাকা ইনকাম করতে পারবেন, বা আমি ধরলাম 1 টাকার বা এতটুকু ঝুঁকি নিয়ে আপনি 100 টাকা ইনকাম করলেন। আপনি ঝুঁকির পরিমাণটা যদি বাড়ায় দেন, এটা যদি ঝুঁকির পরিমাণটা যদি বেড়ে যায়, আমার ইনকামটাও বেড়ে যাবে। ঝুঁকি যত বৃদ্ধি পাবে আমার ইনকামটাও তত বৃদ্ধি পাবে, ঝুঁকি যত বৃদ্ধি পাবে আমার ইনকামটাও তত কি পাবে স্যার, বৃদ্ধি পাবে। তাহলে দেখেন তো ঝুঁকির সাথে আমার মুনাফার সাথে সম্পর্ক কিরূপ, ঝুঁকি যখন বাড়তেছে মুনাফা তত কি বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঝুঁকির সাথে মুনাফার সাথে সম্পর্ক আমার জন্য কি হবে স্যার, সমমুখী, অথবা কি বলে থাকি আমরা ধনাত্মক, সমমুখী বা ধনাত্মক। একটা এক্সাম্পল ছোট আকারে চিত্র আকারে বুঝাই দিলে তাহলে স্যার এটার মধ্যে আপনাকে নাম্বার না দিয়ে কোনো জায়গায় যাইতে পারবে না। গেল। এরপর আসি পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কিরকম একটু দেখেন, কোন একটা প্রকল্পে সব মূলধন বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বিনিয়োগ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অথবা পত্রকোষ নীতিও বলে থাকে। এটাকে আমরা কি বলি, পোর্টফোলিওকে আরেকটা নাম আছে পত্রকোষ নীতি। আর্থিক ব্যবস্থাপক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতিটা প্রয়োগ করে দেয়। কোন নীতি? এই যে পোর্টফোলিও বিনিয়োগের নীতিটা আমরা আর্থিক ব্যবস্থা সম্পদ ব্যবস্থাপনার জন্য করে থাকি, ঠিক আছে। এখন আসেন সেম এটার জন্য আমরা যদি একটা এক্সাম্পল যদি দিই, অলরেডি ওই ধরনের একটা এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে দেখেন, এই যে আমি কি করলাম, আমার যা টাকা আছে আমার সম্পূর্ণ টাকাগুলো আমি একটা জায়গায় বিনিয়োগ না করে 10 লক্ষ টাকাগুলো আমি 10 লক্ষ টাকা লোশন না বানাই, আমি কি করলাম 10 লক্ষ টাকা লোশন না বানাই, কিছু টাকা আমি লোশনে দিলাম, কিছু টাকা আমি শ্যাম্পু দিলাম, কিছু টাকা কন্ডিশনারে দিলাম, কিছু টাকা আমরা সাবানের পিছনে দিলাম। একটা জায়গায় টাকাটা ইনভেস্ট না করে একাধিক জায়গার মধ্যে ইনভেস্ট করে দেখে আমরা মূলত কি বলতে পারি স্যার, আমরা একাধিক জায়গায় ইনভেস্ট করাকে পোর্টফোলিও বিনিয়োগ বলতে পারি, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, মনে করেন আমাদের বইয়ের উপর, বই তো কেউ নাই না, কারো কোনো কোশ্চেন আছে একটু দেখি, কারো কোনো কোশ্চেন থাকলে বলিয়েন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের ফিনান্স যে সলিউশন বই আমরা যে বইটা পাইছিলেন, ওখানে শুরুতে আমার সাথে একটা সুদর্শন একটা পুরুষ ছিল, ঠিক আছে। পুরুষটার নাম হচ্ছে কি জানেন, পুরুষটার নাম হচ্ছে সুমিত। এখন সুমিত মনে করেন দেখতে সুন্দর, তার একটা ছোট একটা কি আছে স্যার, মন আছে, তার ছোট একটা মন আছে। এখন ও কি করলো, এই মনটা কাউকে না কাউকে দিতে হবে, কারে দিবে সে নিজে জানতেছে না, একটু টেস্ট করে দেখার জন্য সে কি করলো, একটা মেয়ের তার মনটা দিল, ঠিক আছে। কিছুদিন পর আরেকটা মেয়েরে দিল, কিছুদিন পর আরেকটা মেয়েরে দিল, কিছুদিন পর আরেকটা মেয়েরে দিল, কিছুদিন পর আরেকটা মেয়েরে দিল। দেখেন সুমিত, সুমিত এর নাম হচ্ছে সুমিত, ঠিক আছে। সুমিত ও একটা মেয়েকে ওর মনটা না দিয়ে কয়েকটা মেয়েকেও মনটা দিল, কেন? কারণ এই মেয়েটা তো খুবই সুন্দরী, রূপসী, ঠিক আছে। এখন কোনো কারণে যদি এই মেয়েটা ওরা যদি স্যাক দেয়, ওরা যদি কি করে রিফিউজ করে দেয়, ও যদি সেকা খাওয়াই দেয়, ঠিক আছে, তখন কিন্তু ও একদম কি ডাব দেওয়া যাবে। পরের দিন থেকে লম্বা লম্বা চুল গেয়া করবে, লম্বা লম্বা চুল করে সে ঘুরতে থাকবে, ঠিক আছে। এবার আরো আবুড়ু জাবুড়ি বহুত কিছু করবে, ঠিক আছে। হ্যাঁ এটা শোনা, এটা এক্সাম্পলটা সুবিধারে দিচ্ছি। এখন মনে করেন এই মেয়েটারও কোনো ক্রমে রিফিউজ করে দিল, তখন ও কি করবে, দৌড় তুই গেলে যাক, আমার আরো 4টা আছে। এটাও রিফিউজ করে দিল, তাহলে আরো কয়টা আছে, আরো 3টা আছে। এটাও রিফিউজ করে দিল, আরো কয়টা আছে, 2টা। তার মানে কি একটা জায়গাতে আমি ধাক্কা খেয়ে আসি, ওর ডাব দাস তুমি গ্যাস আর আমার আরেকটা আছে, তুমিও গেলে যাও, আমার আরেকটা আছে, এরকম করে বলতে থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমার পোর্টফোলিওর সাথে মিলে, মানে পড়ার সাথে মিলাতে যায় না, অনেকক্ষণ পড়তেছি তো বোরিংনেস চলে আসতে পারে, যার কারণে একটু করে আবার একটা মজার কথা বললাম। তাহলে দেখেন সুমিত যেমন তার মনটা কয়েকটা নারীকে যেমন ভাগ করে দিল, ঠিক সেমভাবে আপনার ব্যবসায়ের মধ্যে বিনিয়োগকৃত বা আপনার সংগ্রহিত টাকাগুলো আপনি একটা প্রকল্পের মধ্যে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করে দেখে মূলত কি বলে, পোর্টফোলিও বলে থাকে। তবে দিন শেষে যদি একটা কথা বলতে পারি, এই পোর্টফোলিও নারীর মধ্যে আপনি বিনিয়োগ না করে যদি এক নারীতে আসক্ত হতে পারেন, অথবা যদি এক পুরুষে যদি আসক্ত হতে পারেন, তখনই আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে, ঠিক আছে। আমি মানে কি তুমি কাশার কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসি এরপরে কোথায় আমরা আমাদের পড়ার দিকে যাব। সুমিতকে অনেক কথা বলে ফেললাম, মানে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন থেকে আসলো, ঠিক আছে। এবার আসেন উপযুক্ততার নীতি। স্যার উপযুক্ততার নীতিটা কিরকম, প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি ব্যয় সমূহ এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী ব্যয় সমূহ নির্বাহ করার নীতিকে উপযুক্ততার নীতি বলে থাকে। মনে করেন আপনার কাছে কিছু কি আছে, টাকা আছে, স্বল্প মেয়াদী, আপনি ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য প্রতি মাসে 15,000 টাকা করে দরকার। এখন এই 15,000 টাকা পরিচালনা করার জন্য আপনি যদি ব্যাংক থেকে যদি 5 কোটি টাকা লোন নিয়ে থাকেন, আপনার জন্য কোন লাভ হবে? লাভ নাই, লস নাই, পুরো জিন্দিগিতে লস হয়ে যাবে, এমন একটা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে দেখেন ওই 50,000 টাকার ব্যয়টা নির্বাহ করার জন্য আপনার জন্য কি করতে হবে, স্বল্প মেয়াদী জায়গা থেকে অর্থায়নটা করতে হবে। আবার আপনি একটা 10 লক্ষ টাকা একটা যন্ত্রপাতি কিনতে যাচ্ছেন, ওই 10 লক্ষ টাকা যন্ত্রপাতিটা ক্রয় করার জন্য আপনাকে কি করতে হবে স্যার, ওই 10 লক্ষ টাকা যন্ত্রপাতিটা ক্রয় করার জন্য টাকা লোন লাগতেছে, আপনি 1 মাসের জন্য লোন নিলে তাও হবে না। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী সময় বা দীর্ঘ সময়ের জন্য অর্থায়ন করতে হবে, স্বল্পমেয়াদী বিনিয়োগের জন্য স্বল্প সময়ের জন্য কি করতে হবে স্যার, অর্থায়ন করতে হবে। এটা হচ্ছে মূলত উপযুক্ততার নীতি। একটা ছোট্ট মানে এতগুলো মেয়ে পোর্টফোলিও
আবার বুঝে দেন বাবা। পোর্টফোলিও মানে হচ্ছে আপনার কাছে যে টাকাগুলো আছে, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে সাপোজ, ঠিক আছে, ওই 10 লক্ষ টাকা আপনি যদি কি বানান, লোশনে বানান, তাহলে লোশন যদি এই বছর যদি সেল না হয় আপনার 10 লক্ষ টাকা লস। তা আপনি কি করলেন, বুদ্ধিমানের মতো কাজ করে 10 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা লোশন বানালেন, 3 লক্ষ টাকা সাবান বানালেন, 2 লক্ষ টাকার আপনি কি বানালেন, শ্যাম্পু বানালেন। তাহলে লোশন যদি না আসলে সাবানের টাকা দিয়ে আপনি তো ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারবেন, শ্যাম্পুর টাকা দিয়ে আপনি তো ব্যবসা প্রতিষ্ঠান রান করতে পারবেন, ঠিক আছে। তো আমার যা টাকা রয়েছে ওই টাকাগুলো আমরা একটা প্রকল্পের মধ্যে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করাকে আমরা পোর্টফোলিও বিনিয়োগ বলে থাকি। আর উপযুক্ততার নীতি হচ্ছে কিরকম, স্থায়ী সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদের জন্য স্বল্পমেয়াদী জায়গা থেকে আমাকে অর্থায়ন করতে হবে, দীর্ঘমেয়াদী জিনিসের জন্য দীর্ঘমেয়াদ থেকে অর্থায়ন করতে হবে, আমরা মূলত উপযুক্ততার নীতি বলে থাকি। এবার অর্থায়নের লক্ষ্য, অর্থায়নগুলোর লক্ষ্য আছে কিছু, লক্ষ্যটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বাধিকরণ, সম্পদ সর্বোচ্চকরণ বা সম্পদ সর্বাধিকরণ। স্যার এইখানের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে কিরকম জানেন, মুনাফা সর্বাধিকরণ মানেটা কি, সম্পদ সর্বাধিকরণ মানেটা কি? টু দ্য পয়েন্ট কথাগুলো আমি একটু বলতেছি। দেখেন মুনাফা সর্বোচ্চকরণের মধ্যে যদি আসি, লেস ইনপুট মোর আউটপুট, যেটা আপনারা চেষ্টা করে থাকেন, আপনারা আপনাদের মাথার মধ্যে ব্রেইনের মধ্যে আপনারা ফরওয়ার্ড ঢুকান লেস, ফরওয়ার্ড ঢুকান কম, বাট আউটপুট এক্সপেকটেশন করে রাখেন বেশি, বিশাল এক্সপেকটেশন আউটপুট, মানে প্লাস গোল্ডেন প্লাস বোর্ড স্ট্যান্ড এরকম চিন্তা করে থাকেন, ওরকম হবে না। আপনার জন্য যদি বলি মোর ইনপুট মোর আউটপুট, ঠিক আছে। আর এখানে আমাদের যদি আমরা কি বলি, সম্পদের জন্য যদি বলে থাকি, মুনাফা সর্বোচ্চকরণের কথা যদি বলে থাকি, লেস ইনপুট মোর আউটপুট, আমরা ইনপুট করব কম, আউটপুট পাবো বেশি, এটা হচ্ছে আমার জন্য কি মুনাফা সর্বোচ্চকরণ। দেখেন অর্থাৎ কম খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করলে মুনাফা সর্বাধিক হয়। কম খরচের মধ্যে আমাদের যদি উৎপাদনটা যদি কি করে নিশ্চিত করতে হয়, তাহলে আমার মুনাফাটা সর্বাধিক হবে। মুনাফা সর্বোচ্চকরণ সম্পদের দক্ষ বন্টনকে নিশ্চিত করে থাকে। সাধারণত কোন কোম্পানিগুলো মুনাফা পরিমাণ করে থাকে ইপিএস বা শেয়ার প্রতি আয় নির্ণয়ের মাধ্যমে। তাহলে মুনাফাটা সর্বোচ্চ করে আমরা কার মাধ্যমে, শেয়ার প্রতি আয়ের মাধ্যমে। একটু পর আবার বলতেছি, ইপিএস মানে কি, ইপিএস টা কেমনে বের করবো, কর পরবর্তী আয় থেকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশকে বাদ দিয়ে সাধারণ শেয়ারের লভ্যাংশ দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, আমাদের শেয়ার প্রতি আয় অথবা ইপিএস কে পেয়ে যাবো, ঠিক আছে। আসেন এরপরে যদি যাই, এটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। আমি আবার একটু করে বলতেছি পরে, আগে একটু সম্পদ সর্বাধিকরণটা একটু দেখে ফেলে আমরা একসাথে। এই যে প্রথমে দুইটা লাইন বুঝলো, আর কোনো কিছু লাগে না। সম্পদ সর্বাধিকরণের মধ্যে প্রথমে দুইটা লাইন যদি একটু করে বুঝেন তাহলে হয়ে যাবে। কি লাইন একটু দেখেন তো, মুনাফা সর্বাধিকরণ বলতে কোন ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোকে বোঝায়। মুনাফা সর্বাধিকরণ মানে কাকে বোঝাবো, মুনাফাকে বৃদ্ধি করা বোঝাবো। আর সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়, আর্থিক কাজ দ্বারা পজিশনের শেয়ার মূল্য বাড়লে তাকে সম্পদ সর্বাধিকরণ বলে। মানে আর্থিক কাজগুলো দ্বারা পজিশনের শেয়ার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে সম্পদ সর্বাধিকরণ বলি। কিরকম স্যার, সাপোজ ধরেন আপনার এই মাসে আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আপনি চাইলে 1 লক্ষ টাকা ইনকাম গুলো সবগুলো মানুষকে বন্টন করে দিতে পারেন, লভ্যাংশ বন্টন করে দিতে পারেন, মুনাফাটা বন্টন করে দিতে পারেন। ওটা চালানোর জন্য কি হবে স্যার, তাহলে আপনার মুনাফাকে আপনি বৃদ্ধি করতেছেন। মুনাফা বৃদ্ধি করলে কিরকম হবে জানেন, ধরুন আপনার একটা শেয়ার দাম 100 টাকা না, ওরা আপনি মুনাফা দিচ্ছেন এই বছর 8 টাকা, পরের বছর আপনি সেটা বৃদ্ধি করে 10 টাকা দিবেন, পরের বছর সেটা বৃদ্ধি করে 12 টাকা 14 টাকা 15 টাকা এরকম করে বৃদ্ধি হবে। ওটা হচ্ছে মুনাফা বৃদ্ধি পাওয়া। আর সম্পদ, এই 1 লক্ষ টাকার মধ্যে আপনার যে লাভ হইলো, আপনি 80,000 টাকা মানুষের মধ্যে বন্টন করে আর 20,000 টাকা আপনি একটা সম্পত্তি কিনলেন, একটা সম্পত্তি কিনলে সম্পত্তির আপনার বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তিটা কি হয় বৃদ্ধি পায়। সম্পত্তি যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমার জন্য কি হবে, সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পেলে আমার মুনাফাটা সেম থাকবে, মুনাফা বাড়বে না, মুনাফাটা আবার কি হবে না, বাড়বে না, মুনাফাটা সেম থাকবে। কিন্তু শেয়ারের মূল্য যেটা 100 টাকা ছিল ওটা এখন বেড়ে কত টাকা হয়ে যাবে, 110 টাকা হয়ে যাবে। শেয়ারের মূল্য যেটা 110 টাকা ছিল ওটা আরো বেড়ে কত টাকা হয়ে যাবে, 120 টাকা 150 টাকা এরকম করে বৃদ্ধি হবে। তাহলে আমরা কি বলতে পারি, মূল পয়েন্ট হচ্ছে একদম টু দা পয়েন্ট কথা, একটু ভালো করে খেয়াল করেন। মুনাফা সর্বাধিকরণ মানে কি, মুনাফা সর্বাধিকরণ মানে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া। একটু মুখে মুখে বলেন, মুনাফা সর্বাধিকরণ মানে কি, মুনাফা সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। আর সম্পদ সর্বাধিকরণ মানে কি, সম্পদ সর্বাধিকরণ মানে হচ্ছে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা বলতে পারি শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়াকে বলবো সম্পদ সর্বাধিকরণ, শেয়ার প্রতি ইনকাম বৃদ্ধি করা, শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে আমরা কি বলে থাকবো স্যার, মুনাফা সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বাধিকরণ বলে থাকি, ঠিক আছে। আসেন একটা পার্থক্য একটু করে বলবো, পার্থক্যটা বললেই হচ্ছে দেখেন মুনাফা সর্বাধিকরণ 19বিংশ শতাব্দীর প্রথম দিকে মুনাফা সর্বাধিকরণ ধারণাটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে আরেকটা আপডেট যখন আসে তখন বিংশ শতাব্দীর মধ্যে এসে সম্পদ সর্বাধিকরণ ধারণাটি উদ্ভব হয় এবং ব্যাপকতা লাভ করে, মানে জনপ্রিয়তা লাভ করে, ভালো জনপ্রিয়তা লাভ করে। মুনাফা সর্বাধিকরণে শুধু মুনাফার উপর জোর দেওয়া হয়, এক্ষেত্রে দীর্ঘকালীন চিত্র বা ঝুঁকি বা অন্যান্য বিষয়কে বিবেচনা করা হয় না। আমি ইমিডিয়েট টাকা দেখতেছি, মুনাফা বেশিটা লাগবে, টাকা ইনকাম বেশিটা লাগবে, লাভটা বেশি লাগবে, ওটা জানতে হবে মুনাফা সর্বাধিকরণ। আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে, সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে মুনাফার পাশাপাশি প্রতিষ্ঠান দীর্ঘকালীন চিত্র এবং ঝুঁকির উপর বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘ সময় জন্য আমরা কি পাবো, ওই জিনিসটার উপর আমাকে এখানে বিবেচনা করতে হয়। মুনাফা সর্বাধিকরণ ধারণায় ঝুঁকি এবং অনিশ্চয়তা বিবেচনা করা হয় না, ঝুঁকি এবং অনিশ্চয়তাকে বিবেচনা করি না। সম্পদ সর্বাধিকরণ ধারণার মধ্যে উচ্চ মাত্রায় যেখানে ঝুঁকি থাকবে তাকে আমাকে কি করতে হয়, পরিহার করতে হয়।
মুনাফা সর্বাধিকরণের মধ্যে অর্থসমূলকে বিবেচনা করা হয় না, এখানে বিবেচনা করা হয়। মুনাফা সর্বাধিকরণ অর্জন করতে গেলে মুদ্রাস্ফীতির বিষয়টা আমরা মাথায় রাখতে পারবো না, আর এখানের মধ্যে আমাকে মুদ্রাস্ফীতির বিষয়টা মাথায় রাখতে হয়। আর লভ্যাংশ প্রদানের বিষয়টি গৌণভাবে বিবেচনা করা, মুখ্যভাবে বিবেচনা করা, মানে প্রাথমিকভাবে প্রধান উদ্দেশ্য থাকে লভ্যাংশ প্রদান করা, আর এখানে মূলত সম্পদ সর্বাধিকরণের মধ্যে প্রধান উদ্দেশ্য থাকে সম্পত্তির পরিমাণটা বৃদ্ধি করা, মালিকের যে ভূমিকা আছে মালিককে একটু কি করা, সন্তুষ্ট করা। আর মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে নগদ প্রবাহকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, আর সম্পদ সর্বাধিকরণের মধ্যে নগদ প্রবাহের বিষয়টাকে আমরা কি করে থাকি, অধিক পরিমাণ গুরুত্ব দিয়ে থাকি। এই 7টা পয়েন্ট ভালো করে মাথার মধ্যে সেট করতে পারলে এনাফ, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার, এই ধরনের শেয়ারের বাজার দরে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া বিবেচনা করা হয় না। আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সম্পদ বাড়ানোর একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে শেয়ারের বাজার দরটা কি রাখা, স্যার উঁচু রাখা, শেয়ারের বাজার দর আগে যা ছিল তার চেয়ে আরো কি করা, স্যার বৃদ্ধি করা, ঠিক আছে। এটা হচ্ছে আমার জন্য কি হবে, স্যার মুনাফা সম্পদ সর্বাধিকরণ এবং মূলধন সম্পদ সর্বাধিকরণের মধ্যে মূল পার্থক্য করা, ঠিক আছে স্যার। এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়। এর বাদ থেকে আরেকটা জিনিস বাদ গেছে আমাদের, সেটা হচ্ছে কি অর্থায়নের ক্রমবিকাশের ধারণা, যেটা আমরা বলে থাকি অর্থায়নের ক্রমবিকাশ। 1990-এর দশক, 1980-র দশক, 1970-এর দশক, 2000-এর দশক, কিছু দশক আছে না, ওটা একটু ভালো করে পড়ে নেবেন, এটা আমাদের সিনের মধ্যে আসে নাই, একটু ভালো করে নিজ দায়িত্বে বাসার মধ্যে একটু কি করে নেবেন, স্যার পড়ে নেবেন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। মেহেদী হাসান, আরে অনেকে আছেন। ঠিক আছে স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, ঠিক আছে। আর যদি কোশ্চেন না থাকে আমরা কি করবো জানেন, এখানে একটা দুটো সৃজনশীল প্র্যাকটিস করবো, একটা সৃজনশীল প্র্যাকটিস করবো, ঠিক আছে। যেমন দেখেন এখানে যদি বলি সিমন্স লিমিটেড, আমাদের এখানে একটা বিষয় রয়েছে সিমন্স লিমিটেড, একটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এখানে ওটা দিয়ে দিল। তাহলে সিমন্স লিমিটেড কি করতেছে বলে একটু দেখেন। সিমন্স আমাদের উদ্দীপকটা যদি বলি, সিমন্স লিমিটেড নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসার সাথে জড়িত একটি বহুজাতিক কোম্পানি। বর্তমানে কোম্পানির ঋণ এবং শেয়ার মূলধনের পরিমাণ সমান। নতুন প্রকল্পের প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য কোম্পানিটি সমপরিমাণ ঋণ ও শেয়ার ইস্যু করতে চায়। বর্তমানে কোম্পানিটি 10 কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জন করছে এবং শেয়ার হোল্ডারদের নিট মুনাফার 100% লভ্যাংশ সে কি করতেছে, স্যার প্রদান করতেছে। আমাকে গ নাম্বারে বললো কোম্পানির নিট মুনাফার 100% লভ্যাংশ যদি কি করে থাকে, স্যার প্রদান করে দিয়ে থাকে, তাহলে কোম্পানির কি সমস্যা হতে পারে, তা অর্থায়ন কার্যাবলী আন্ডারে বলো কি সমস্যা হতে পারে। 100% লভ্যাংশ প্রদান করে বলতেছে, তাহলে 100% লভ্যাংশ যদি প্রদান করে থাকে অর্থায়নের তহবিল বন্টনের কার্যাবলীর মধ্যে বলবো। অর্থায়নের তহবিল বন্টন কার্যাবলী যেখানে আছে, মানে তহবিলটা যে বন্টন করতেছি নিজের কাছে না রেখে সম্পূর্ণ বন্টন করে দিচ্ছি, তাহলে ওটা একটা সমস্যার মধ্যে পড়তেছি, তাহলে সংকটের মধ্যে আমি পড়তে পারি। গ নাম্বার বললো কি প্রয়োজনীয় অর্থ সংস্থানে কোন কোম্পানিটির সমপরিমাণ ঋণ এবং শেয়ার ইস্যু সিদ্ধান্তের তুলনামূলক সুবিধা এবং অসুবিধা কি করে বিশ্লেষণ করো। অবশ্যই এখানে সুবিধাও আছে, আবার কি হয় স্যার অসুবিধা রয়েছে, ঠিক আছে। কিরকম সুবিধা আছে, তার কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো সে মিশ্র আকারে করতেছে, মানে শুধুমাত্র ঋণ থেকে নিচ্ছে এমনটা না, শুধুমাত্র সম্পত্তি থেকে নিচ্ছে এমনটা না, শেয়ার মাধ্যমে নিচ্ছে এমনটা না, ঋণও নিচ্ছে সম্পত্তিও নিচ্ছে, যার কারণে আমার ঋণের ব্যয়টা কি হবে স্যার কম হবে, এটা এক ধরনের সুবিধা, ঠিক আছে। 2 নম্বরে একটা দেখেন, এম লিমিটেড এবং এন লিমিটেড দুটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এম লিমিটেড কাঁচা চামড়া ক্রয় করে এবং তা প্রক্রিয়াজাত করে বিক্রি করে। পক্ষান্তরে এন লিমিটেড চামড়ার পাশাপাশি জুতা, ব্যাগ ইত্যাদি তৈরি পণ্য উৎপাদন বিক্রয় করে। এম লিমিটেড প্রায় চলতি মূলধন সংকটে পড়ে এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ করে। পক্ষান্তরে এন লিমিটেড কে ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় না। তাহলে এম হচ্ছে চামড়া উৎপাদন করে এবং প্রক্রিয়াজাত করে থাকে, দুইটাই করে থাকে। এম হচ্ছে কাঁচা চামড়া ক্রয় করে তা প্রক্রিয়াজাত করে বিক্রি করে, এন শুধু একটা না করে একাধিকের মধ্যে করে। আমাকে গ নাম্বারে বললো এম লিমিটেড প্রায় চলতি মূলধন সংকটে পড়ে। কেন সবসময় কেন চলতি মূলধনের সংকটের মধ্যে পড়তেছে, ঠিক আছে। কেন পড়তেছে তাহলে আপনি নিজে বলেন কেন পড়তেছে। কারণ তার যেই পরিমাণ নগদ টাকা সংরক্ষণ করার কথা ছিল ওই পরিমাণ নগদ টাকা সে কি করে না, স্যার সংরক্ষণ করে না। তারল্যটা সে পর্যাপ্ত পরিমাণ তারল্য রাখতেছে না, যা টাকা আছে সবগুলো টাকা সে বিনিয়োগ করেছে। ওরকম বলে আমার জন্য হবে না, তারল্য সংকটের কারণে তার এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়। গ নাম্বারে বললো আনলিমিটেড কেন চলতি মূলধন সংকটে পড়ে না, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে। কারণ আনলিমিটেড হচ্ছে তারল্যটা সংরক্ষণ করতেছে, পাশাপাশি সে একটা প্রকল্পের মধ্যে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পের মধ্যে বিনিয়োগ করতেছে, অনেকগুলো খাতের মধ্যে বিনিয়োগ করতেছে, যার কারণে একটা জায়গায় যদি কম হয়ে থাকে অন্য জায়গা থেকে সে কি করতেছে আবার টাকাগুলো কালেক্ট করে নিতে পারতেছে, ঠিক আছে। গেল এরপরে যদি যাই আরেকটা আমরা কোশ্চেন দেখবো একটু করে ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, এটা একটু দেখেন, আশা ও আস্থা দুটি কোম্পানি উভয় কোম্পানির শেয়ারের লিখিত মূল্য 15 টাকা, মানে লিখিত মূল্য 15 টাকা, ঠিক আছে। 2020 ও 2021 সালে আশা কোম্পানির শেয়ার প্রতি আয়, ওদের শেয়ার প্রতি আয় ছিল 5 টাকা থেকে বেড়েছিল কত টাকা হয়েছে 60 টাকা হইলো। শেয়ারের বাজার মূল্য ছিল কত, 20 টাকা। 20 টাকা শেয়ার, 5 টাকা লভ্যাংশ দিয়েছে, পরবর্তী বছর সে 60 টাকা লভ্যাংশ দিল। অপরদিকে উক্ত সময়ে এটা হচ্ছে আশা, এটা হচ্ছে কারটা আশারটা। অপরদিকে আস্থা কি করলো একটু করে দেখেন, আস্থা কি করলো, আস্থা কোম্পানির শেয়ার প্রতি আয় 5 টাকা,
অপরিবর্তিত থাকলেও মানে শেয়ারও 5 টাকা করে দিবে, এটা হচ্ছে বাড়াবে না কমাবে না, এটা অপরিবর্তিত আছে। অপরিবর্তিত থাকলেও শেয়ারের বাজার মূল্যটা 20 টাকা থেকে বেড়ে কত টাকা হয়ে গেছে, 22 টাকা হয়ে গেছে। তাহলে আমরা একটা কথা বলছিলাম, মুনাফা সর্বোচ্চকরণ মানে আমরা কি বলছিলাম, মুনাফা সর্বোচ্চকরণ মানে লভ্যাংশটা বৃদ্ধি পাওয়াকে মুনাফা সর্বোচ্চকরণ বলি। আর সম্পদ সর্বাধিকরণ মানে কি বলছিলাম, শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া, শেয়ার মূল্য 10 টাকা থেকে 20 টাকা থেকে বেড়ে কত টাকা হয়ে গেছে, 22 টাকা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি আশা কোম্পানি লিমিটেড হচ্ছে কি বলে ক নাম্বার উদ্দীপক অনুযায়ী আশা কোম্পানির অর্থায়নের কোন লক্ষ্যটি অনুষ্ঠিত হয়েছে। আশা কোম্পানি হচ্ছে মূলত আমরা কি করতেছে, মুনাফা সর্বোচ্চ করে বিষয়টি এখানে দৃষ্টিগোচর হয়েছে। আর উদ্দীপক উল্লেখিত কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানি দীর্ঘমেয়াদী টিকে থাকবে, দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, সম্পদ সর্বাধিকরণ করতে হবে। আর সম্পদটা সর্বাধিকরণ করে থাকে আস্থা কোম্পানি, তাহলে আস্থা কোম্পানি দীর্ঘ সময় ধরে টিকে থাকবে। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের এখানে পরীক্ষার মধ্যে আসবে, বুঝতে পারছি। এতক্ষণ ধরে যা বললাম এগুলোর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে একটু বলেন, আর কোশ্চেন না থাকলে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে শেষ করবো। স্যার কোন 4টা পয়েন্ট মিস হয়ে গেছিল, সাখাওয়াত কামাল? লিভারেসের প্রভাব বলতে কোন লিভারেসের প্রভাবের কথা বলতেছেন স্যার? ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ একটু বুঝেন, নগদ পথে কি বুঝেন নাই, বুঝেন না এটা কি, ওটা একটু একটু করে বলতে হবে, ঠিক আছে? না বুঝলে কেমন হবে? কি আমাকে পূর্ণ ভাষণ দেওয়া উচিত। পূর্ণ ভাষণ কেন? আমার পা কাটি গেছে ঘরের মধ্যে, এর দায় কোচিং কে দিলাম আমি। ঘরে যাই কি আমার বলবি, পা কিছু হইলে ঘরে যাই কি বলবি, আগে ওটা চিন্তা কর। কি ঘরে কি বলবো, রাস্তাতে কাজ ঢুকে গেছে। এক্সরে নিয়ে আসছি কেন, এক্সরে দেখাবো। এক্সট্রা আনছো সবাই, কাজটাও নিয়ে আসছি সাথে করি। কি বলস তুই, বোধ কি করবে, কটা আছে 1200 মনে, কি বলস? এক্সরে ওষুধ দিতে ভাই 750 টাকা, 800 টাকা। আচ্ছা একটু অফ করে দাও, লাইটটা একটু অফ করে দাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যেহেতু স্যার কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করতেছি। এন্ড আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটু পর 9টা বাজে কিন্তু আমাদের অর্থনীতি লাইভ ক্লাসটা শুরু হবে। 9টা বাজে অর্থনীতি লাইভ ক্লাস শুরু হবে, সবাই অবশ্যই লাইভ ক্লাসটা করবেন। এবং অবশ্যই যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে যাচ্ছেন তারা আমাদের পেজ একটু করে মেসেজ দিয়ে রাখবেন। এবং যারা আমাদের সাথে অলরেডি অফলাইনে যুক্ত হয়েছেন বাট বিভিন্ন কারণে ক্লাস করতে পারতেছেন না, তারা অবশ্যই ক্লাসটা করে নেবেন। এবং যারা এখন পর্যন্ত যুক্ত হননি তারা অবশ্যই অফলাইনে আমাদের সাথে এসে যোগাযোগ করে আমাদের ব্যাচের মধ্যে বেছে নিয়ে ফেলবেন। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকেন এবং কমার্স একাডেমি, আর্টস একাডেমির সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।